নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে। আমাদের আজকের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো অযোধ্যার বেশ কিছু বিখ্যাত জায়গা। কিভাবে আপনারা নিজেরাই স্বল্প খরচে জায়গাগুলি ঘুরে দেখতে পারবেন সেই সমস্ত তথ্য রইল আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের পূর্ববর্তী পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা খুব সহজেই কলকাতা থেকে পৌঁছে যেতে পারেন অযোধ্যা। অযোধ্যা তো পৌঁছানো হলো, অযোধ্যায় গিয়ে কোনো রকমে একটা থাকার ব্যবস্থাও করা হলো। এবার পালা ভারতবর্ষের অন্যতম প্রাচীন এই শহরটা একটু ঘুরে দেখার। অযোধ্যার অলিতে গলিতে ছড়িয়ে আছে নানান ধরনের লোককথা এবং নানান ধরনের রীতিনীতি। অযোধ্যার প্রাচীন কথা অনুযায়ী অনেকে বলে থাকে জানেন তো, অযোধ্যায় নাকি হনুমানগাড়িতে যে হনুমানজি রয়েছেন তিনি শতকের পর শতক ধরে পাহারা দিয়ে চলেছেন তার পরম প্রিয় পূজনীয় ভগবান রামচন্দ্রকে। তাই সবার প্রথমে নাকি হনুমানগাড়ির মন্দির দর্শন করতে হয়, তারপরেই নাকি গিয়ে রাম মন্দির দর্শন করতে হয়। অযোধ্যার এই প্রাচীন রীতিকে সম্মান জানিয়ে আমরাও তাই করলাম। এখন সকালবেলা আমরা চলেছি হনুমানগাড়ি মন্দির দর্শনে। এই হচ্ছে হনুমানগাড়ি মন্দির। মন্দিরের সামনে ভিড় দেখুন, প্রচুর ভিড়। আর এই চারিদিকে প্রচুর প্রসাদের দোকান রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে ফুল প্রসাদ কিনে পুজো দিতে পারেন। মূলত লাড্ডু দেওয়া হয় প্রসাদ হিসেবে। লাইন প্রচুর রয়েছে, আপনারা তাই চেষ্টা করবেন একদম সকাল সকাল বেরোনোর জন্য। হনুমানগাড়ি মন্দিরের টাইমিংটা আপনাদের একটু বলে দিই। হনুমানগাড়ি মন্দিরে দর্শন আপনারা করতে পারবেন প্রতিদিন ভোর 5টা থেকে বেলা 12টা পর্যন্ত, তারপর আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আপনারা চেষ্টা করবেন বিকেল বেলার দিকে মানে 7টা থেকে 9টার মধ্যে, অথবা ভোরবেলার দিকে 5টা থেকে 7টার মধ্যে দর্শন সেরে ফেলার। এই দেখুন, মন্দিরের বাইরে থেকে লাইন দিয়ে আপনাদের এসে পৌঁছতে হবে এই মূল মন্দিরের একেবারে সামনের দিকে। এই মূল মন্দিরের সামনে একজন সেবায়েত থাকবেন, তার হাতেই আপনি ফুলমালা এবং আপনার মিষ্টির প্যাকেট যেটা দিয়ে আপনি পুজো দিতে চান সেটা দেবেন। তিনি সেই প্রসাদ ছুঁয়ে আপনাকে আবার ফেরত দিয়ে দেবে। তবে সকালে গেলে আপনারা ফাঁকা পাবেন, আর এখন ভিড় তো আপনারা দেখতেই পাচ্ছেন। এইবার আমরা যখন অযোধ্যা গিয়ে পৌঁছেছিলাম তখন অযোধ্যা কিন্তু আশ্চর্যজনকভাবে বেশ ফাঁকাই ছিল, সেরকম কোনো ভিড় ছিল না। আমরা সর্বমোট 3 থেকে 4 বার রামলালার দর্শন করেছিলাম। আপনাদের জন্য ভিডিওতে দেখাবো সকালের প্রথম দর্শনটা, যখন মন্দিরের গেট খোলে সেই সময়টা। তো চলুন দেখে নেওয়া যাক। এখন আমরা এসেছি শ্রী রামলালা মন্দির দর্শন করতে। আমরা যদিও কালকে রাত্রেই দর্শন করে গিয়েছিলাম, এখন আবার সকালে একবার দর্শন করব, তাই এখন এসেছি। তো চলুন আপনাদেরও ঘুরিয়ে দেখাবো। এই দেখুন, এই হচ্ছে রাম মন্দিরে প্রবেশ করার মূল গেট। এখান থেকেই আপনাদের প্রবেশ করতে হবে। মূল মন্দির খুলবে মোটামুটি ওই 7টা নাগাদ, কিন্তু এই গেট খুলে দেবে 6টা নাগাদ। কারণ এই গেট পেরিয়ে অনেকটা রাস্তা হাঁটতে হবে, হেঁটে তারপর ওখানে সিকিউরিটি আছে, চেক হবে। সিকিউরিটি চেকের পর আপনাকে ব্যাগ, ফোন, জুতো এগুলো জমা রাখতে হবে, রেখেও আপনাকে খানিকটা হাঁটতে হবে, তারপর গিয়ে পৌঁছবেন অরিজিনাল মন্দিরে। তো এইসব করতে করতে মোটামুটি আধা ঘন্টা লেগে যাবে, তাই 6টার সময় এই গেট মোটামুটি খুলে দেয়। এখন সময় 6টা বেজে 2 মিনিট। আর এখন দেখুন এই রাম মন্দিরে যাওয়ার রাস্তার যে গেট রয়েছে, ওই গেট এখানকার যে অফিসাররা রয়েছে তারা খুলে দিচ্ছে। ধাক্কাধাক্কি করে লাভ নেই, আস্তে আস্তে আপনারা যেতে পারেন। এই দেখুন ওই গেট খুলে গেল। সময় আরো কি রাম মন্দির যাওয়ার রাস্তায় এরকম বহু স্ট্রাকচার চোখে পড়ছে। এই দেওয়ালগুলোকে কি সুন্দর সাজানো হয়েছে দেখুন, আর এই রাস্তাও কিন্তু বেশ পরিষ্কার। তখন যে দেখলেন ওই গেটটা খোলা হলো, তারপর আমরা এখানে এসে আটকে রয়েছি প্রায় 5-10 মিনিট হলো। এখন আবার এখানে ছাড়লো। এটাও মোটামুটি আমাদের সময় লাগলো 4-5 মিনিট। এই পুরো রাস্তাটা কভার করতে 15 থেকে 20 মিনিট মতো সময় লাগবে। এখন ভিড় আছে, হয়তো একটু বেশি লাগতে পারে। দূরে এই যে কাউন্টারগুলো দেখছেন, এগুলো হচ্ছে চেক ইন কাউন্টার। এখানে আপনার ব্যাগ ট্যাগ চেক করা হবে। এইখানে ব্যাগ চেক হওয়ার পর এখান থেকে আপনাকে ব্যাগ কালেক্ট করতে হবে। এই যে ব্যাগ কালেক্ট করে নিলেন। এবার আমরা যাব মূল মন্দির দর্শনে। ওই যে সামনে দেখছেন ওটা মন্দিরে এন্ট্রি করার গেট, ওটা কিন্তু মূল মন্দির নয়। মূল মন্দির এখান থেকে অনেকটা ভেতরে, ওই দিকে হচ্ছে মূল মন্দির।
আর এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার গেট। এই গেটের নিচেও বেশ কিছু কাউন্টার রয়েছে, লকার রয়েছে, যেখানে আপনাকে ব্যাগ, ফোন, জুতো এই সমস্ত কিছু জমা রাখতে হবে। এই দেখুন, এটা হচ্ছে লকার রুম। প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের কি করতে হবে, এরকম ব্যাগ রয়েছে, জুতো খুলে এই ব্যাগে ভরে এরকম জুতো বেঁধে দেবেন। জুতোটা বেঁধে ওই লকারে জমা দিয়ে দিলেন। তারপর আপনাকে কি করতে হবে, আপনার ব্যাগ, ফোন, সমস্ত কিছু ওখানে ওদের কাউন্টারে দিয়ে দিতে হবে। ওরা ভিতরে লকার আছে, ওই লকারে রেখে আপনাদের চাবি দিয়ে দেবে। আর এইগুলো ফেরত নিতে গেলে আপনাদের এইদিকে আর আসতে হবে না। এই সেম কাউন্টারের আরেকটা মুখ ওইদিকে ওপেন রয়েছে। আপনারা যখন মন্দির থেকে এক্সিট করবেন দর্শন করে, ওখান থেকে সব জিনিসগুলো আপনারা কালেক্ট করে নেবেন আপনাদের। অযোধ্যা কিন্তু আজকের শহর নয়। অযোধ্যা ভারতবর্ষের ইতিহাসের বেশ প্রাচীনতম পবিত্র একটি শহর। ভারতীয় মহাকাব্য রামায়ণ এবং মহাভারতে আমরা অযোধ্যা নগরীর উল্লেখ পাই। শুধুমাত্র তাই নয়, বৌদ্ধ এবং জৈন ধর্মের যে ধর্মগ্রন্থ রয়েছে আমরা তাতেও কোশল নামে এক মহাজনপথের কথা জানতে পারি। অনেকেই মনে করে থাকেন এই কোশল নগরীর বর্তমান অবস্থান হলো অযোধ্যা। অযোধ্যায় যে দীর্ঘকাল ধরে ধর্মীয় বিবাদ চলেছিল সে সম্পর্কে তো আপনারা সবাই অবগত। সে সমস্ত কিছু এই ভিডিওতে বলে তা দীর্ঘায়িত করব না। তবে এইটুকুনি বলতে পারি, বর্তমানে অযোধ্যা হচ্ছে ধর্ম, সংস্কৃতি এবং পর্যটন এই সব কিছুর সমন্বয়ে গড়ে ওঠা ভারতবর্ষের অন্যতম বিখ্যাত এবং পবিত্রতম শহর। একেবারে জমজমাট হয়ে গিয়েছে অযোধ্যা। লাখো লাখো দর্শনার্থী ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হয়েছে। তো চলুন, আমি এখন আমার ব্যাগ জমা করে দিচ্ছি। আবার আপনাদের দেখা হচ্ছে শ্রী রামলালা দর্শনের পর। ওই দেখুন কাউন্টারে লোক রয়েছে। এখন আমি আমার ব্যাগ, সমস্ত জিনিসপত্র জমা করে দিচ্ছি। জীবনে প্রথমবারের মতো একেবারে সামনে থেকে রামলালার এই মূর্তি দর্শন হয়তো সারা জীবনের জন্য মনের মণিকোঠায় থেকে যাবে। সারা জীবনেও হয়তো ভুলতে পারবো না এই মুহূর্ত। সত্যি অতুলনীয়। বর্তমানে রাম মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা বা মোবাইল ফোন এলাও নয়, তাই ইন্টারনেট থেকে এই ফুটেজটি নিয়ে আপনাদের দেখাচ্ছি। রাম মন্দির দর্শন করে বেরিয়ে আসার সময় এরকম ছোট ছোট প্যাকেটবন্দি নকুলদানা সবাইকে প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছিল, যার স্বাদ ছিল অতুলনীয়। এইখান থেকে আমি আমার ক্যামেরা, ব্যাগ, মোবাইল যা জমা দিয়েছিলাম সব পেয়ে গেলাম, জুতো টুতো। এবার এইখান থেকে বেরিয়ে আমি যদি এইখানটায় যাই, এখানে একটি বিশাল এরিয়া রয়েছে যেখানে আপনারা দর্শনের পর বসে একটু বিশ্রাম করতে পারেন। এখানে এসি রয়েছে, পাখা রয়েছে, সব কিছুই রয়েছে, অসুবিধা হবে না। বহু লোক বসে বিশ্রাম করছেন, এই দেখুন। তার সাথে এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে, ওখানে দুটো রয়েছে, এখানে ওয়াশরুম রয়েছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। রাম মন্দির দর্শন করার পর এখন আমরা এগিয়ে চলেছি দশরথ মহল দেখতে। এই দশরথ মহল নিয়ে একটি ডিটেল ভিডিও আগে থেকেই আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই হচ্ছে সেই রাস্তা যেখান থেকে হনুমানগড়ির দর্শন করে আপনারা বেরোবেন। এই রাস্তা থেকে বেরিয়েই একদম সামনে রয়েছে দশরথ মহল। এখন ওটা দেখতে যাচ্ছি, চলুন। অযোধ্যার পুরাণ এবং কিংবদন্তি ঘাটলে আমরা জানতে পারি অযোধ্যার প্রাচীন ইক্ষ্বাকু বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা দশরথ। এখন যাকে আমরা দশরথ মহল বলে চিনি, সেখানেই একসময় রাজা দশরথের দরবার বসত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞানীগুণী ব্যক্তিরা এসে হাজির হতেন এই রাজদরবারে। অনেকেই বলে থাকেন এইখানেই নাকি নিজের ছোটবেলা কাটিয়েছেন ভগবান রামচন্দ্র। শুধু তিনিই নয়, তার সাথে তার 3 ভাইও তাদের ছোটবেলা কাটিয়েছেন এই মহলের আনাচে কানাচে। তারা হলেন লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। এই মহলের যে বর্তমান অবস্থা আপনারা দেখছেন, এটি কিন্তু বহুবার সংস্কার করে সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রাচীন যে দশরথ মহল ছিল তা বহু বছর আগেই ধ্বংস হয়ে গিয়েছে। বর্তমানে দশরথ মহলের ভেতরে ছোট্ট মন্দির মতো একটি জায়গা করা রয়েছে, যেখানে আছে ভগবান রামচন্দ্রের বাল্যকালের মূর্তি। শুধু তিনিই নয়, তার সাথে একই আসনে রয়েছেন তার ভাই লক্ষ্মণ ও তার স্ত্রী সীতা। 3 জনের মূর্তি আপনারা দেখতে পাবেন বর্তমানে এই দশরথ মহলের ভেতরে। বহু ভক্তগণ কিন্তু এখানে আসেন, এসে নিজের শ্রদ্ধা জানান ভগবান রামচন্দ্রের প্রতি। তারা সেই মাটিটা একটু ছুঁয়ে দেখতে চান যেখানে ভগবান নিজের ছোটবেলা কাটিয়েছেন। যখন এখানে রাম ছিলেন তখন কিন্তু তিনি ভগবান হয়ে ওঠেননি। তিনি সাধারণ এক বালক রূপেই নিজের জীবনযাপন করেছিলেন দশরথ মহলের এই আনাচে কানাচে। এটাই হচ্ছে দশরথ মহলের মূল মন্দির। এখানে বহু লোক পুজো আর্চা করছেন। এই দেখুন, এইখানে রাজা দশরথের যে মহল ছিল, এখানে যে দরবার বসতো তার একটি প্রতিকৃতি বা ছবি এখানে রয়েছে। ওই SM তিওয়ারি এই ছবিটি সম্ভবত এঁকেছেন, তার মোবাইল নম্বরও দেওয়া রয়েছে এদিকে। এই ইতিহাসের এই অন্দরমহলগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকেই জানেন যে ইতিহাসের জায়গাগুলো আমি বরাবরই খুব পছন্দ করি ঘুরতে, এবং ইতিহাসের সাথে ধর্মের একটা যোগসাজক রয়েছে বহু বছর ধরেই, কয়েকশো বছর ধরে। আর আমাদের এই সংস্কৃতিতে ধর্ম তো একেবারে মিলেমিশে গিয়েছে। এইখানে দেখুন, এখানে যজ্ঞকুণ্ড রয়েছে, এখানে হয়তো যজ্ঞ করা হয় বা কিছু করা হয়। বেশ বড় একটি কুণ্ড রয়েছে, আর এই হচ্ছে মহল। এখন আমরা যাচ্ছি অযোধ্যার আরেকটি বিখ্যাত জায়গা কনক ভবন দেখার উদ্দেশ্যে। এই দেখুন, এই সামনে যে জায়গাটি দেখছেন, এই মোড় থেকে কিন্তু আপনারা 3 জায়গাতেই যেতে পারবেন। একদম সামনে আপনারা দেখছেন দশরথ মহল, আর বাঁদিকে এই রাস্তাটা দিয়ে গেলে আপনারা রাম জন্মভূমি মন্দির যে রয়েছে সেখানে যেতে পারবেন, আর এইখানে সোজা গেলে আপনারা যেতে পারবেন কনক ভবন। ওই কনক ভবনেই আমরা যাচ্ছি এখন। চলো, এই দেখুন, এই দশরথ মহলের পাশ থেকে এই যে রাস্তাটা গিয়েছে, ওই রাস্তাটা ধরে সোজা আপনাদের যেতে হবে। অযোধ্যার আরও একটি প্রাচীন এবং বিখ্যাত মন্দির হচ্ছে এই কনক ভবন। কনক কথার অর্থ হলো সোনা। পুরাণ ঘাটলে আমরা জানতে পারি রামের সৎ মা কইকেয়ী রামের বিবাহের সময় তার স্ত্রী সীতাকে এই কনক ভবন উপহার হিসেবে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে সময়ের সাথে সাথে এই কনক ভবন বেশ জীর্ণ হয়ে পড়ে, এমনকি সম্পূর্ণরূপে ধ্বংসও হয়ে যায়। ইতিহাস জুড়ে এটি বেশ কয়েকবার পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। দ্রাপর যুগের প্রাথমিক পর্যায়ে রামের পুত্র কুশ সর্বপ্রথম এই মহলটি পুনর্নির্মাণ করেছিলেন। এরপরে দ্রাপর যুগের মাঝামাঝি সময়ে রাজা ঋষভদেব এটি পুনর্নির্মাণ করেছিলেন, এবং শ্রীকৃষ্ণ কলিপূর্ব যুগে এই প্রাচীন স্থানটি পরিদর্শন করেছিলেন বলে মনে করা হয়। বর্তমান যুগে এটি প্রথম গুপ্ত সাম্রাজ্যের শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং পরবর্তীকালে সমুদ্রগুপ্ত এই মন্দির সংস্কার করেছিলেন বলে মনে করা হয়। 1027 খ্রিস্টাব্দে নবাব সালার জং দ্বিতীয় গাজী এই মন্দিরটি আবার ধ্বংস করে দেন, এবং 1891 সালে বুন্দেলখণ্ডের ওছরা এবং টিকমগড়ের বুন্দেলা রাজপুত মহারাজ মহেন্দ্র প্রতাপ সিং ও তার স্ত্রী মহারানী বৃষভান কুনওয়ারি এটি আবার সংস্কার করেছিলেন বলে জানা যায়। এই কনক ভবনে বর্তমানে যে মন্দিরটি রয়েছে, এখানে 3 জোড়া মূর্তি রয়েছে এবং 3টি রাম ও সীতার। সবচেয়ে বড় মূর্তিটি স্থাপন করেছিলেন মহারানী বৃষভান কুনওয়ারি। মন্দির পুনর্নির্মাণ ও প্রতিষ্ঠার পেছনে তার অবদান ছিল অনস্বীকার্য। রাজা বিক্রমাদিত্য এই জোড়া মূর্তির ডান দিকে কিছুটা কম উচ্চতার একটি মূর্তি স্থাপন করেছিলেন। এই প্রাচীন মন্দিরকে যখন আক্রমণ করা হয়েছিল, তিনিই তখন এই মূর্তিগুলি সুরক্ষিত রেখেছিলেন। তৃতীয় এবং সবচেয়ে ছোট জোড়াটি শ্রীকৃষ্ণ এর স্থানে রামের উপাসনাকারী এক মহিলা ভক্তকে উপহার দিয়েছিলেন বলে জানা যায়। শ্রীকৃষ্ণ মহিলাকে নির্দেশ দিয়েছিলেন যে তার মৃত্যুর পর এই মূর্তিগুলি তার সাথেই সমাহিত করতে, কারণ এই স্থানটি পরবর্তীতে পবিত্র স্থান হিসেবে চিহ্নিত হবে, এবং কলিযুগে একজন মহান রাজা এই স্থানে এই বিশাল মন্দির নির্মাণ করবেন। পরবর্তীতে যখন মহারাজ বিক্রমাদিত্য এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ভিত্তি খনন করেন, তখন তিনি এই প্রাচীন মূর্তিগুলি খুঁজে পান। বর্তমান মন্দির নির্মাণের সময় 3 জোড়াই গর্ভগৃহে সংরক্ষিত ছিল। এখনো আমরা এই 3 জোড়া মূর্তি দেখতে পাই। এখন যে জায়গাটি আপনারা দেখছেন, এখানেই প্রাচীনকালে ভগবান রামচন্দ্রের সাথে সীতার বিয়ে হয়েছিল বলে মনে করা হয়। এই যে গোল জায়গাটা ঘেরা রয়েছে, এইখানেই আমিও আপনাদের এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখালাম। বহু ভক্তই এই স্থানটির পরিক্রমা করছেন। রাম নাম ভজলে রাম নাম সুখ। হনুমান গাড়ির সামনে থেকে এরকম একটা গাড়ি নিয়ে নিলাম। এই গাড়িগুলো এখানে খুব চলছে, গভর্নমেন্টের গাড়ি। এর ভাড়া ফিক্স 20 টাকা। ওখানে কিছু কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, ওখান থেকেই পাওয়া যাবে এই গাড়ি। হনুমান গাড়ি থেকে আপনারা পেয়ে যাবেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই রামকি প্যারি বা সারায়ু ঘাটের দিকে। ভাড়া নিচ্ছে 20 টাকা পার পারসন। এই দেখুন, এখন আমরা রয়েছি লতা মঙ্গেশকর চকে। এই একটা বিনার প্রতিকৃতি এখানে লাগানো হয়েছে, বিশাল বড় স্ট্যাচু, স্বর্গীয় শিল্পী লতা মঙ্গেশকরের স্মৃতির উদ্দেশ্যে। এই যে চলে আসলাম সরায়ু ঘাটে। ভাড়া নিল 20 টাকা। সরায়ু ঘাট আর রামকি প্যারি কিন্তু দুটো আলাদা জায়গা, মানে ঘাট একটাই। ওই দিকটা হচ্ছে রামকি প্যারি আর এই দিকটা হচ্ছে সরায়ু ঘাট। গঙ্গা আরতি মূলত এই সরায়ু ঘাটেই হয়। ওটা দেখবো, ওটা দেখে তারপর রামকি প্যারিতে যাব। আর এখানে সবাই স্নান করছে আর বোটিংও হচ্ছে। ঘাটটা হচ্ছে এই অবস্থা। এখন দুপুরবেলা, দুপুর নয় বিকেলবেলা 4:30 বাজে, কিন্তু দোকানপাট সব বন্ধ, লোকে স্নান করছে।
তাই বেশি ভিডিও দেখাবো না। ওইখানে বোটিং হচ্ছে ওই দূরে, ওখানে আপনারা চাইলে বোটিংও করতে পারেন। এইখানে দেখুন পরপর প্রচুর বোট রয়েছে, এক একজনের থেকে এক এক রকম দাম চাইছে, ওইদিকেও রয়েছে এদিকেও রয়েছে। আপনারা চাইলে বোটিং করতে পারেন। ওই দূরে একটা পয়েন্ট রয়েছে, মানে চর রয়েছে, নদীর চর, ওখান থেকে ওরা ঘুরিয়ে আনছে। पटना चलेंगे तो भैया 8 तो पड़ेगा, सवारी साथ चलेंगे तो 100 रुपये पड़ेगा। अच्छा, और टाइमिंग क्या है इस बोटिंग के? আচ্ছা, ঠিক আছে। দেখুন বোটিংয়ের ব্যাপারটা যতটা বুঝলাম, এইখানে সারিবদ্ধভাবে লাইন দিয়ে প্রচুর বোট রয়েছে। এরা যেমনটা আপনাদের দেখালাম যে একজন গেলে 100 থেকে 150 টাকা, আবার একটা পুরো বোট যদি আপনারা বুক করে নিতে চান 7 থেকে 800 টাকা। মোটামুটি 8 জন যেতে পারবে ম্যাক্সিমাম, ওর বেশি যেতে পারবে না। এইবার গন্তব্য হচ্ছে ওই দূরে একটা ঘাট রয়েছে, ওটা হচ্ছে লক্ষণঘাট। লক্ষণঘাট থেকে রামঘাট অবধি যাচ্ছে ওই দূরে। আর 15 মিনিট মতো, 15 থেকে কখনো কখনো 20 মিনিট ম্যাক্সিমাম, আপনি যদি ফ্যামিলি নিয়ে যান, মানে পুরো বোটটা রিজার্ভ করে, তাহলে 20 মিনিট মতো আপনাদের ঘোরানো হবে। এই হচ্ছে বিষয়। এই রামকি প্যারি যেন এক টুকরো হরিদ্বার। যারা হরিদ্বার গিয়েছেন তারা জানেন হরিদ্বারের হরকি পৌরি যে ঘাট রয়েছে অনেকটা সেই রকম, মানে সেই রকম এরকম করিডোর, সেই রকম একই রঙের ব্যবহার চারিদিকে, ঘাট জুড়ে এরকম প্রচুর মন্দির। এই রামকি প্যারি ঘাটেই কিন্তু সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা সম্পূর্ণ বিনা পয়সায় আপনারা দেখতে পারবেন। আমিও চেষ্টা করব আজকে দেখার। প্রথমে সারায়ু ঘাটের আরতি দেখে নেব, তারপরে এই রামকি প্যারিতে দেখব। দেখুন এখানেও প্রচুর লোকে স্নান করছে। আর এর যে জলটা আপনাদের বললাম, এটা কিন্তু পাম্প করে নিয়ে আসা হয়েছে আর্টিফিশিয়ালভাবে। এটা কিন্তু ন্যাচারালি এই জলটা এখানে নেই। ওই যে ওই দূরে দেখছেন, ওইখানে পাম্প করে নিয়ে আসা হয়েছে ওখান থেকে জলটা। পুরো ঘাট জুড়েই অনেক অ্যাক্টিভিটি হচ্ছে। এখন আপনাদের মেন জায়গাটায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে এই জলটা আসছে, মানে এই ওয়াটার ফ্লোটা যেখান থেকে হচ্ছে ওইখান থেকেই। এইখানে কৃত্রিমভাবে বাঁধ দিয়ে এই জলটাকে এইদিকে নেওয়া হচ্ছে, এই জলটাই আবার ওখান থেকে এসে ফ্লো করছে। ঘাটটা খুব সুন্দর হলেও এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে কি বলবো, এখানকার যে লোকজন আছে যারা স্নান করছেন কোনোভাবেই এটা মেনটেন করছেন না। খুবই দুঃখজনক। এই দেখুন জামা কাপড় যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিচ্ছে, মানে এগুলো করা উচিত নয়। এগুলো কিন্তু আমাদের জন্যই বানানো হয়েছে, তাই এগুলো আমাদেরকেই খুব যত্ন করে ব্যবহার করতে হবে। ওই দেখুন দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপের মাধ্যমে কি করে পাম্পের সাহায্যে জল আনা হচ্ছে এই রামকি প্যারি ঘাটে। এই দেখুন আপনাদের যেমনটা বলছিলাম, এর মাধ্যমেই এখানে জল আনা হয়। ওই দেখুন জলের কত স্পিড। এখন প্রায় বিকেলবেলা, পরন্ত এই বিকেলে এখন আমরা যাচ্ছি নাগেশ্বরনাগ মন্দিরে। ওই যে দূরে দেখছেন রামকি প্যারি ঘাট। রামকি প্যারি ঘাট থেকে এগিয়ে এরম একটা ব্রিজ পড়বে, ব্রিজের ওই সামনেই রয়েছে নাগেশ্বরনাগ মন্দির। চলুন দর্শন সেরে আসা যাক। আর এই দিকেও কিন্তু বিশাল বড় ঘাট রয়েছে রামকি প্যারির। এখন গরমকাল, তাই গরমকালে সন্ধে আরতির যে টাইমিং রয়েছে সেটা একটু পরিবর্তন করা হয়। সন্ধে 7টার সময় হয় সন্ধে আরতি, আর সন্ধে 7:30টার সময় হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। ওই যে বাড়িগুলো দেখছেন ওর ওপরেই হয়। ওই দুটোই আপনাদের দেখাবো। অযোধ্যার এই প্রাচীন বাড়িগুলো দেখতে দেখতে অবশেষে আমরা হেঁটে পৌঁছালাম একেবারে নাগেশ্বরনাথ মন্দিরের সামনের দিকে। এই মন্দিরের একটি বিশেষত্ব রয়েছে জানেন তো, এই মন্দিরটি মাটি থেকে অনেকটাই উঁচুতে অবস্থিত। তো চলুন গিয়ে নাগেশ্বর বাবার দর্শন করা যাক। এই মন্দিরের এই গঠনশৈলী দেখলেই আপনারা বুঝতে পারবেন এই মন্দির কত প্রাচীন। এই দেখুন বিকেল হলেও এখনো মন্দির খোলা রয়েছে মোটামুটি। এই যে বহু লোক দর্শন করছে। বিশ্বাস করা হয় যে এই নাগেশ্বরনাথ মন্দিরটি ভগবান রামচন্দ্রের কনিষ্ঠ পুত্র কুশ নির্মাণ করেছিলেন। একটি প্রাচীন কিংবদন্তি অনুসারে
কথিত আছে যে কুশ একবার সরয়ূ নদীতে স্নান করার সময় তার বাহুবন্ধনী হারিয়ে ফেলেন, যা একজন নাগকন্যা তাকে ফিরিয়ে দিয়েছিলেন। নাগকন্যা কুশের প্রেমে পড়েন এবং যেহেতু তিনি শিবের ভক্ত ছিলেন তাই কুশ তার সম্মানে এই মন্দিরটি তাকে নির্মাণ করে দেন। রাজা বিক্রমাদিত্যের রাজত্বকাল পর্যন্ত এই মন্দিরটি অত্যন্ত ভালো অবস্থায় ছিল। পরবর্তীকালে 1750 সালে নবাব সাতফারজাংয়ের মন্ত্রী নবল রায় মন্দিরটি আবার সংস্কার করেন। এই মন্দিরে শিবরাত্রি উৎসব অত্যন্ত জাঁকজমকভাবে পালন করা হয়। এই দেখুন, এটি হচ্ছে নাগেশ্বরনাথ মন্দিরে মহাদেবের শিবলিঙ্গ। এখন আমরা এসেছি সরাইঘাটের গঙ্গা আরতি দেখার উদ্দেশ্যে। এই গঙ্গা আরতি দেখার ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন, তাই আপনাদের বলবো আরতি শুরু হওয়ার আধ ঘন্টা আগে স্পটে আপনারা চলে যাবেন। সেক্ষেত্রে আপনারা বেশ ভালো বসার জায়গা পেয়ে যাবেন। राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम संत समागम এই দেখুন, রামকি প্যারি ঘাটের এইখানেই লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে। এইখানে মূলত রামায়ণের বিভিন্ন ঘটনাই দেখানো হয়। আজকের মতো এই পর্যন্তই। আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।